সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ দুপুর। বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক অনুষ্ঠান সাইবার টকে। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, অর্থাৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার কৌশলগুলি নিয়েই আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। যারা হচ্ছেন বাংলাদেশের জাতীয় সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করেন এবং এটার জন্য একটা আইসিটি মিনিস্ট্রির অধিদপ্তর করা হয়েছে, যেটাকে আমরা বলি ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। আজকে আমাদের এই ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মহোদয় আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান এনডিসি উনি উপস্থিত হয়েছেন এবং এর সাথে আমাদের পরামর্শ দেওয়ার জন্য আরও ভালো কিভাবে করতে পারি সেই জন্য একজন ডিজিটাল আইসিটি বিশেষজ্ঞ ডক্টর নাসিম আক্তার, ভাইস চ্যান্সেলর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই দুজন ব্যক্তি আমাদেরকে আজকে আলোচনা করবেন এবং বাংলাদেশের বর্তমান সাইবার নিরাপত্তা এবং ভবিষ্যৎ সাইবার নিরাপত্তা কীরকম হতে যাচ্ছে সেই সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। প্রথমে আমি কামরুজ্জামান স্যারের কাছে যেতে চাচ্ছি। আসলে বাংলাদেশ জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মূল উদ্দেশ্য কি, এই বিষয়টি নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে যদি বলেন। আমি যদি বাংলাদেশ সাইবার নিরাপত্তা এজেন্সির ভিশন বা একটা বলি, যে আমাদের যে সাইবার নিরাপত্তার যে আইন আছে, আইনের একটা ভিশন আছে, আমাদের মিনিস্ট্রির একটা ভিশন আছে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা নিরাপদ সাইবার স্পেস প্রতিষ্ঠা করাই হলো এই জাতীয় সাইবার নিরাপত্তার মূল ভিশন। আর যদি আরও স্পেসিফিক কিছু অবজেক্টিভের কথা বলি, সেক্ষেত্রে সাইবার স্পেসে বিভিন্ন অপরাধ যেগুলো হয় সেগুলোর দমন করার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া, বিভিন্ন সংস্থার সার্চ সক নক গঠনে সহায়তা করা, তেমনি আইটি অডিট কার্যক্রম পরিচালনা করা, সাইবার নিরাপত্তা সম্পর্কিত জনগণকে সচেতন করা, জনগণ বলতে ইনক্লুডিং স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ সাধারণ জনগণ সবাইকে সচেতন করা, অ্যাট দ্য সেম টাইম সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গবেষণা কার্যক্রমে সহায়তা প্রদান করা। এবং এর জন্য আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি, সেগুলো আমরা হয়তো পরে আলোচনা করব। আর ডিজিটাল আলামতের ক্ষেত্রে কোনো যদি পুলিশের সহায়তার প্রয়োজন হয় বা সরকারের প্রয়োজন হয় কোনো বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, সেই কারণে একটা ফরেনসিক ল্যাব আছে আমাদের, সেই ফরেনসিকের কার্যক্রম আমরা সম্পাদন করি। এই হলো বেসিক সংক্ষিপ্তভাবে বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম এবং উদ্দেশ্য। ধন্যবাদ মিস্টার কামরুজ্জামান। আসলে আমরা ডক্টর নাসিম আক্তারের কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি, এটা সরকারি সংস্থা এবং এই সরকারি সংস্থা অন্য সরকারি সংস্থার সাথে এবং স্টেক হোল্ডারদের সাথে কীভাবে কাজ করে বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান সরকারের। কারণ আপনারা যদি দেখেন এখন বাংলাদেশের জনসংখ্যার কারণে এখানে কিন্তু সাইবার ইউজার অর্থাৎ ইন্টারনেট ইউজার অনেক বেশি, মোবাইল ইউজার অনেক বেশি। আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের ইন্টারনেট ইউজ করে প্রায় 13 কোটি মানুষ। আবার মোবাইল ইউজ করে প্রায় 18 কোটি সিম, অর্থাৎ 180 মিলিয়ন। তো এই হিউজ একটা কলোসাল অ্যামাউন্ট আর কি, এত বড় একটা সংখ্যার ইউজারদের জন্যে একটা সিকিউরিটি মেনটেন করা, একটা রেগুলেশন, একটা রুলসের মধ্যে তাদেরকে চালানো। ডাটা মানেই কিন্তু এখন হচ্ছে অর্থ, ডাটা মানি হচ্ছে ইকোনমি, ডাটা মানি অ্যাসেট। এক্স্যাক্টলি। তো এই ডাটাগুলো যদি আপনি সিকিউর না রাখতে পারেন, এই ডাটাগুলো সিকিউর করার জন্য ব্যবস্থা না নিতে পারেন, এই ডাটাগুলোকে যদি আপনি লংজিভিটি না দিতে পারেন, সাস্টেইনেবিলিটি না দিতে পারেন, তাহলে কিন্তু 2041-এর যে স্মার্ট বাংলাদেশের ভিশন, ওই ভিশনে আমরা পৌঁছাতে পারবো না। কারণ আপনার কাছে কাজের যেই তথ্যগুলো, সেই তথ্যগুলো যদি ইনসিকিউর থাকে তাহলে নিঃসন্দেহে আমাদের 2041 সালের ভিশনে পৌঁছানো সম্ভব না। এই জন্যে আমি বলবো যে আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি সময় উপযোগী একটা পদক্ষেপ। এবং এই ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির মাধ্যমেই সমস্ত ইউজার এবং সমস্ত বাংলাদেশের যে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, এদেরকে সিকিউর রাখা এবং এদেরকে একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে দিয়ে পরিচালনা করার একটা স্বর্ণযুগ
শুরু হয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ ডক্টর নাসিম আক্তার। আসলে এরপরে আমরা যদি বলি যে সরকারি সংস্থার মধ্যে যেমন আছে আমাদের এনার্জি রেগুলেটরি, তারপরে হেলথ এবং সরকারের আরও অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো আছে। এই ক্ষেত্রে এই সব অর্গানাইজেশনগুলো, সরকারি অর্গানাইজেশনগুলোকে এবং বেসরকারি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনগুলোকে রক্ষা করার জন্য এবং এদের তথ্য রক্ষা করার জন্য জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কিভাবে কাজ করছে? যে আমাদের এই সাইবার স্পেসকে নিরাপদ রাখার জন্য আসলে তো প্রত্যেকটা সংস্থা, সরকারি হোক বেসরকারি হোক, যার যার নিরাপত্তা এজেন্সি দায়িত্ব পালন করা তার নিজস্ব মূল দায়িত্ব। বাট ইন অ্যাডিশন সরকার যেটা করছে, স্যার যেটা বলছিলেন যে আমব্রেলা হিসেবে যে সরকার যে কাজগুলো করে থাকে, যেমন আমাদের সরকার কর্তৃক আমাদের সাইবার নিরাপত্তা আইন 2023-এর যে ধারা 15 অনুযায়ী সরকার এই যাবৎকালে 35টা প্রতিষ্ঠান, 3টা ধাপে মোট 35টা প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ঘোষণা করেছে। এই ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার ঘোষণা করা হয় সেই সকল প্রতিষ্ঠানকে, যে সকল প্রতিষ্ঠান সাধারণত ভার্চুয়াল বা বাহ্যিক তথ্য পরিকাঠামো, যেগুলোর কোনো তথ্য ব্রিজ বা ক্ষতি সাধন হলে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং সর্বোপরি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি আঘাত হানতে পারে এইরকম প্রতিষ্ঠান যারা যেগুলো কাজ করে, এরকম 35টা প্রতিষ্ঠানকে এ যাবৎ সরকার ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ঘোষণা করেছে। এবং এই নট অনলি এই 35টার মধ্যে সরকার বা আমরা কাজ করছি তা না, আমাদের বাইরেও এই সরকারের দেশের জনগণের বা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান হোক সরকারি প্রতিষ্ঠান হোক, এগুলোর মূল কাজ হলো তাদের নিজস্ব নিরাপত্তার সাথে সাথে সরকারি আমাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, উই আর রেডি টু প্রোভাইড, এবং সবসময় আমরা করে থাকি এবং এইটা আমাদের ম্যান্ডেটের মধ্যেও একটা আছে। এর বাইরেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও যে ধরনের সরকার বিরোধী বা অন্য কোনো অপপ্রচার, গুজব, মিথিং, এগুলোও কিন্তু আমাদের আইনের ধারাবাহিকতা আমরা বিটিআরসির মাধ্যমে কেউ যদি আমাদের কাছে মানে কোনো কমপ্লেন করে অথবা আমাদের নজরে যদি আসে সুমোটোভাবে, তাহলে কিন্তু আমরা এই বিটিএসসির মাধ্যমে এগুলোকে সাময়িক বা পার্মানেন্টলি ব্লক করা বা অপারেশন করার ক্ষেত্রে বিটিএসসির মাধ্যমে কাজগুলো আমরা করে থাকি। জি, এবং স্যার আরেকটা বিষয় বলছিলেন যে ডেটা সিকিউরিটি, ডেটা ইজ ইকুইভ্যালেন্ট টু কারেন্সি। হ্যাঁ, আসলে আমাদের মানুষের জনসচেতনতা ওই পর্যায়ে এখনো যায়নি যে আমরা ডেটাকে কারেন্সি হিসেবে মনে করছি। আপনি কোনো কিছুতে সিগনেচার করতে গেলে শুধু যদি স্ট্যাম্প না হয় তাহলে আমরা চোখ বন্ধ করে সাইন করে দিই, কিন্তু শুধু স্ট্যাম্প হলে একটু দেখি যে জমি জমা নিয়ে গেল কিনা, বাট বিষয়টা তা না, ডেটা ইজ ইকুইভ্যালেন্ট টু কারেন্সি। সেই জন্য আমি এই কথাটা প্রায় বলে থাকি যে আসলে যতক্ষণ আপনি কোনো জিনিসকে সম্পদ বা অ্যাসেট মনে না করবেন ততক্ষণ ওটা নিরাপত্তা নিয়ে ভাববেন না। এই কারণেই আমরা আসলে নিরাপত্তা এতটা অ্যাওয়ারনেসটা হলো আমাদের বড় সমস্যা টিল না, বাট স্টিল আমাদেরকে যেহেতু আমরা আমাদের ডিজিটাল অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে দিন দিনে, আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, বাট আমাদেরকে আস্তে আস্তে হলেও এই সাইবার সিকিউরিটি রিলেটেড যে সাধারণ সচেতনতা এটা বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, নট শুধু গভর্নমেন্ট করলে হবে না, প্রাইভেট সেক্টরও করতে হবে। এবং কৃষকদের জানানোর জন্য আরেকটা তথ্য দিচ্ছি, সেটা হলো যে সরকার কিন্তু এই মানুষের ডেটা প্রোটেকশনের জন্য ইতিমধ্যে একটা আইন প্রণয়নের উদ্যোগ হাতে নিয়েছে, যেটার নাম হলো পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। সেটা আমরা 2023 সালে গত একাদশ জাতীয় সংসদে আমরা উপস্থাপন করতে পারিনি, বাট এটা যে ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা অনেক দূর এগিয়েছিলাম। আমরা এই দ্বাদশ জাতীয় সংসদের পরে আমরা এটা কার্যক্রম আবার শুরু করেছি। এটা হয়তো খুব সম্ভব কিছুদিন পরে আমরা মহান জাতীয় সংসদে এটা অনুমোদনের জন্য উপস্থাপন করতে সক্ষম হব যদি বিভিন্ন প্রক্রিয়া শেষ করতে পারি। ডক্টর নাসিম আক্তারের কাছে জানতে চাচ্ছিলাম আসলে এই যে র্যানসমওয়্যার এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামের মতো সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এবং এই ক্ষেত্রে আমাদের এই ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি কিভাবে সহযোগিতা করতে পারেন বলে মনে করেন? র্যানসমওয়্যারটা কি করে খেয়াল করেন। র্যানসমওয়্যারটা কি করে, র্যানসমওয়্যারটা হচ্ছে আপনার কম্পিউটারে যদি র্যানসমওয়্যার এফেক্টেড হয়, আপনার ডাটাগুলো, আপনার ফাইলগুলো এনক্রিপ্টেড হয়ে যায়। জি, ডেটাগুলো আর আপনি রিড করতে পারেন না, রিট্রাইভ করতে পারেন না। তো এই অবস্থায় কেন হলো? নিঃসন্দেহে এর জন্য কোনো ম্যালওয়্যার কিংবা ম্যাল প্রোগ্রামিং এখানে ইনজেক্ট করা হয়েছে। তো এই ম্যাল প্রোগ্রামিংটা যাতে আপনার কম্পিউটারে ইনজেক্ট না হয় সেই জন্য যেই বিষয়গুলো জানা উচিত, এক হচ্ছে আপনার যে ইমেল আছে, ইমেইলে কখনোই আপনি যেই অ্যাটাচ ফাইলগুলো, এই ফাইলগুলো ডাউনলোড করার সময় সব সময় খেয়াল রাখবেন যে আপনার .doc.exe অথবা .avi.exe অথবা আর কি mp4.exe এইরকম ফাইলগুলো আপনি ওটাই এক্সিকিউট হয়ে গেলে ইনস্টল হয়ে গেল। এক্স্যাক্টলি।
ওপেন করবেন না। তারপরে সেই লিঙ্কগুলোই আপনি ওপেন করবেন যেই লিঙ্কগুলো আপনার পরিচিত, যাদেরকে আপনি চেনেন তাদের মেইল আপনি ওপেন করেন, যাদেরকে চেনেন না তাদের কেন mail আপনি তাদের দরকার নাই, আসলে ওখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকবেও না। এক্স্যাক্টলি। জি। তারপরে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে প্রত্যেক দিনকার ডাটা আপনি ব্যাকআপ নিচ্ছেন যে হার্ড ডিস্কে, এই হার্ড ডিস্ক কিন্তু ওই কম্পিউটারে থাকা চলবে না। জি, ব্যাকআপ হ্যাঁ, ফাইলটা আপনি সেপারেট করে জি, ফেলবেন, জি, অর্থাৎ জি। ওর সঙ্গে কানেক্টেড থাকা চলবে না। কানেক্টেড থাকলে কিন্তু আপনার একই অবস্থা হয়ে গেল, ওটাও গেল এটাও গেল, দুটাই গেল। জি। তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং গুলোতে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে ইমোশনাল ব্ল্যাকমেইল, মাইন্ড কন্ট্রোল। হ্যাঁ, আর কিচ্ছু না, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেইল। Right. তো এই ইমোশনাল ব্ল্যাকমেইল, এই বিষয়গুলো যদি আপনি আগেই বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপের মাধ্যমে মানুষকে অ্যাওয়্যার করেন, সমাজের সোসাইটিকে অ্যাওয়্যার করেন, তো নিঃসন্দেহে এরকম সমস্যার সম্মুখীন হলেই মানুষটা আগে সচেতন হয়ে যাবে। আসলে এই ক্ষেত্রে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির অ্যাওয়ারনেসটাই হচ্ছে মেইন কাজ। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসবো। সে পর্যন্ত আশা করি সঙ্গেই থাকবেন। আমরা বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসছি। সেক্ষেত্রে আমরা কামরুজ্জামান স্যারের কাছে যেতে যাচ্ছিলাম যে আসলে বাংলাদেশ সাইবার নিরাপত্তা সহনশীলতা বৃদ্ধি করার জন্য, অর্থাৎ জনসচেতন করার জন্য এই সাইবার নিরাপত্তা এজেন্সি কি ভূমিকা পালন করছে? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে এই বাংলাদেশের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি একটা সাইবার নিরাপত্তার জন্য সর্বোত্তম চর্চাসমূহ প্রদান করেছেন। তো আমরা এটা প্রোগ্রাম শেষে আমাদের ইউটিউব লিঙ্কে অথবা বিভিন্নভাবে শেয়ার করে দেব। আপনাদের সোশ্যাল আইডি অ্যাকাউন্টের প্রোফাইলে অথবা ওয়াল হোমে রাখতে পারেন। জি, এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করেন। ধন্যবাদ এই বিষয়টাকে প্রমোট করার জন্য, যে আমাদের সাইবার নিরাপত্তা উত্তম চর্চার সময়। আসলে যেটা বলছিলেন স্যার এবং আপনি যেটা বলছেন যে সরকারের পক্ষ থেকে মূল কাজ হলো জনগণকে সচেতনতা তৈরি করা, এবং সেই সচেতনতা তৈরির ক্ষেত্রে আমরা নিজেরাও সরাসরি উদ্যোগ গ্রহণ করছি এবং মানুষকেও ইনসিস্ট করছি। এর পাশাপাশি বিশেষ করে ইয়াং বাচ্চাদের যারা সাইবার নিরাপত্তার জন্য বেশি হুমকি, মানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, তাদের জন্য সরকার কর্তৃক 3টা টিমও করা হচ্ছে। একটা হলো কেন্দ্রীয় পর্যায়ে আইসিটি বিভাগের মাননীয় সচিব মহোদয়ের নেতৃত্বে এবং মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, ওনার উপদেষ্টা হিসেবে উনি কাজ করেন এই টিমে, এবং সচিব মহোদয়ের নির্দেশনা। আর জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে 3টা কমিটি আছে। এই কমিটিতে কিন্তু সমাজের সকল শ্রেণীর প্রতিনিধি, শিক্ষক, ছাত্র, পুলিশ, সাংবাদিক, ইনক্লুডিং স্টুডেন্ট, টিচার, সবাইকে মিলিয়ে এই কমিটিগুলো জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে করা হয়েছে এবং কেন্দ্রীয় পর্যায়ে, এবং প্রত্যেককে ফুল অটোনমি দেওয়া আছে। যদি তারা মনে করে আরও সংশ্লিষ্ট কাউকে এই কমিটিতে সংযুক্ত করে ওই সংশ্লিষ্ট এলাকার বা জেলা বা উপজেলার বা আমরা সেন্ট্রাল পর্যায়ে যারা কাজ করছি, এটা যদি কমিটিগুলোকে অ্যাক্টিভ করা যায়, তাহলে আসলে সাইবার বুলিংয়ের বিষয়গুলো অনেকটা প্রতিরোধ করা সম্ভব। এবং সরকার নতুনভাবে গত অর্থ বছরে যে 28শে অক্টোবর এই চলতি অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ রাসেল দিবস অনুষ্ঠানে আমাদের সাইবার বুলিং প্রতিরোধের জন্য নতুন একটা হটলাইন নাম্বার চালু করেছেন, যেটা নাম্বার হলো 13219। দ্যাট মিনস 13-19 টিনেজার বলতে আমরা যাদেরকে বুঝি, মূলত সেই সকল কিশোরীরাই বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বিধায় নাম্বারটাকে, ওই টিনেজারদের নাম্বারটাকে মনে রাখার জন্য সুবিধার্থে করা হয়েছে 13-219। এই যে লিফলেটটা আপনারা দেখাচ্ছিলেন, এই লিফলেটের মধ্যেও কিন্তু এই কল সেন্টারের নাম্বারটা দেওয়া আছে। সুতরাং এই নাম্বারটা প্রমোট করে, এটা টোল ফ্রি নাম্বার। এছাড়াও সরকারের সাইবার বুলিং সংক্রান্ত যে কোনো তথ্য বা প্রতিরোধের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেবে, 999 তো পুলিশের নাম্বার আছে। ইন অ্যাডিশন জাতীয় তথ্য বাতায়ন আছে, তারপরে আমাদের 109 আছে নারী ও শিশু নির্যাতন, তারপর 3338 যেটা সরাসরি ডিএসএ বা ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির মাধ্যমে আমরা পরিচালনা করছি, একটা কল সেন্টার, সেটাও টোল ফ্রি নাম্বার। 104 একটা নাম্বার আছে, যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন, এটা অবশ্য পয়সা কাটে 104-এ, বাকি যে নাম্বারগুলো সবগুলোই টোল ফ্রি। এই কল সেন্টারগুলোর মাধ্যমে আপনারা কিন্তু যে কারণে সাইবার নিরাপত্তা সংক্রান্ত তথ্য, বা কেউ যদি হ্যারাসমেন্টের শিকার হন, বুলিংয়ের শিকার হন, বা কোনো রকম বিপর্যয়, আমাদের যদি কেউ অনলাইনে ভিকটিম হয়ে থাকেন, তাহলে সরাসরি 333-তে কল করবেন। 333-তে কল করার পরে 8 প্রেস করবেন, এবং 8 প্রেস করে আপনার সমস্যাটি জানান।
আশা করি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আপনার পাশে পাশে থাকবে থাকবে ইনশাল্লাহ। সবার দর্শকদের উদ্দেশ্যে বলছি যে 2020-এর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত বাংলাদেশে একজন তরুণ মিস্টার সাদাত রহমান, জি। ওর মাধ্যমেই এই সাইবার টিমস প্রতিষ্ঠিত হয় এবং ওই বিশ্ব শিশু শান্তি পুরস্কার পাওয়ার পরে এই সাইবার টিমসটা প্রতিষ্ঠা করে এবং এখান থেকে বর্তমানে আমাদের আইসিটি বিভাগের থেকে আমরা যশোরে আমরা যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে সেখানে তাকে একটা স্পেস দেওয়া হয়েছে, আমাদের আইসিটি টাওয়ারও তাকে একটা স্পেস দেওয়া হয়েছে যাতে তার এই সাইবার বুলিং সংক্রান্ত কার্যক্রমকে সরকারি যত ধরনের সহায়তা আছে এবং আমরা করে এই সামাজিক আন্দোলনকে আমরা একটা ভালো রূপ দিতে পারি মানুষের সাইবার সেফটির বিষয় নিশ্চিত করার জন্য। ধন্যবাদ কামরুজ্জামান স্যার। এই ক্ষেত্রে যদি আমরা বলি স্যার, এই যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বাংলাদেশে যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি এবং সরকার এবং সবাই মিলে কিভাবে একটু কাজ করতে পারে? আমি আগেই বলেছি যে আগে হচ্ছে দক্ষ জনশক্তিটা তৈরি করতে হবে। দক্ষ জনশক্তি যখন তৈরি হবে, এই দক্ষ জনশক্তি আপনার কাজের এক্সপিরিয়েন্সের থেকে ধীরে ধীরে তারা জি বিশেষজ্ঞ হবে। জি, বিশেষজ্ঞ হবে। তো এই বিশেষজ্ঞ হওয়ার জন্যে আপনারা এই তথ্যটা জানেন কিনা আমি জানি না যে পৃথিবীতে প্রথম 10টা দেশ, যেই দেশ হচ্ছে পৃথিবীতে প্রোগ্রামিং হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট, জি, বেস্ট প্রোগ্রামার হিসেবে চায়না আছে, রাশিয়া আছে সেকেন্ড, জি, তারপরে আছে পোল্যান্ড, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, জাপান, তাইওয়ান, ফ্রান্স, চেক রিপাবলিক আর ইতালি। এই নামগুলো আমি বললাম। এই নামগুলো বলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমি একটা আপনাদেরকে দেব আর কি, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, যে এই দেশগুলো প্রোগ্রামিংয়ে ভালো, এরা হ্যাকিংয়ে ভালো, প্রোগ্রামিংয়ে ভালো মানে হ্যাকিংয়ে ভালো। তো এদের একটা রিলেশনশিপ আমি তৈরি করছি। প্রত্যেকটা দেশ কিন্তু ম্যাথমেটিক্সে ভালো। আপনি ম্যাথমেটিক্সের যদি র্যাঙ্কিং দেখেন, দেখবেন চায়নার ম্যাথমেটিক্সের র্যাঙ্কিং হচ্ছে 1 নাম্বার 1, রাশিয়ার 30, পোল্যান্ডের 10, সুইজারল্যান্ডের 11, হাঙ্গেরির 34, জাপান 6, তাইওয়ান 5, ফ্রান্স 25, চেক রিপাবলিক 29 এবং ইটালি 31। তো এটা আমি বলছি এই জন্যে যে আপনি দক্ষ জনশক্তি পেতে চান, তাহলে আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্সের লেভেলটা স্ট্রং করতে হবে। ম্যাথমেটিক্সের লেভেলটা স্ট্রং করতে হবে, কারণ প্রোগ্রামিং মানেই ম্যাথমেটিক্স। প্রোগ্রামিং মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্ট মডেলিং, এবং সেই মডেলিংটাকে একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন, আর কিচ্ছু না। আমাদের সম্ভাবনাময় দেশ, এই জন্য আমি সম্ভাবনাময় দেশ বলবো যে আমাদের কাজ দরকার, প্রত্যেকেই কাজ করতে চায়। তো এদের কাজ করার জন্য যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনার সঙ্গে ম্যাথমেটিক্সটাকে আমরা যদি ভিশন 2041-এ যেতে চাই, তাহলে নিঃসন্দেহে আমাদের এই যে ম্যাথমেটিক্সের উপরে এখন থেকেই জোর দেওয়া শুরু করতে হবে। কারণ ম্যাথমেটিক্সে জোর দিলেই কেবল আমরা ওই যে আমি 20,000 প্রোগ্রামের মধ্যে 4,000 ভালো, তখন দেখা যাবে 20,000-এর মধ্যে 18,000-ই ভালো। তো এই 20,000-এর মধ্যে যখন আপনি 18,000 ভালো দক্ষ প্রোগ্রামার পেয়ে যাবেন, এরা আপনার দেশের আর কি রিকোয়ারমেন্ট ফুলফিল করে বিদেশের জন্য প্রস্তুত হতে পারবে, বিদেশের জন্য কাজ করবে। আমরা যদি এই ক্ষেত্রে কামরুজ্জামান সাহেবের কাছে জানতে চাই, আসলে এই সাইবার নিরাপত্তার বিষয়টিকে এস্টাবলিশ রাখার জন্য এবং এটাকে আরও সহজ পর্যায়ে রাখার জন্য এই সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমরা আগে বলেছি যে বাংলাদেশ সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2021 থেকে 2025 পর্যন্ত যে স্ট্র্যাটেজিটা সরকার কর্তৃক অনুমোদিত, সেখানে 4টা পিলারের উপর প্রতিষ্ঠিত। সেই পিলারগুলো হলো ডিজিটাল গভর্নমেন্ট, পিলার নাম্বার 2 হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পিলার 3 হলো আইটি ইন্ডাস্ট্রি প্রমোশন, এন্ড পিলার 4 হলো কানেক্টিং সিটিজেন। খেয়াল করে দেখেন যে আমাদের এইটা কিন্তু সেই 2020 সালে অনুমোদিত, যার স্ট্র্যাটেজির মেয়াদকাল ছিল 21 থেকে 25, এবং এই তখনও কিন্তু স্মার্ট বাংলাদেশের ভিশনের কথা আসেনি। হ্যাঁ, এটা আসছে 22 সালে। অলমোস্ট এই 4টার মধ্যে 3টাই কিন্তু স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি অ্যান্ড স্মার্ট ইকোনমি, এক্সেপ্ট আমি ইকোনমি সামাও আইটি ইন্ডাস্ট্রি প্রমোশনের মধ্যে ইকোনমি চলে আসে, বাট সবগুলো কিন্তু ঘুরে ফিরে দেখবেন ওই 4টা বেসিক কনসেপ্টের মধ্যে আছি আমরা। সুতরাং
এই যে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি কিন্তু আমার স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার, সেই 4টা পিলারকে অলমোস্ট সবসময় সাপোর্ট দিচ্ছে। এবং আমরা যদি এর আন্ডারে যে 9টা স্ট্র্যাটেজি আছে এবং এর বাইরে বিভিন্ন পলিসি আছে, গাইডলাইন আছে, যেগুলো আমরা বলছিলাম, সেগুলো যদি আমরা প্রপারলি বাস্তবায়ন করতে পারি, আসলে আমরা এবং আমরা করছি আস্তে আস্তে। আমাদের যদিও সরকারি ক্ষেত্রে, যদিও অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে মনে করে যে সরকার একটু স্লো যায়, বাট সরকারের স্লোনেসের উপরে আবার রোবাস্টনেসটাও আছে। হ্যাঁ, সুতরাং সরকারি সবসময় একটু স্লো গেলেও বাট এটা স্টেডি অ্যান্ড একটা রোবাস্ট স্ট্রাকচার মেনটেন করে চলে। এই কিন্তু না, আমরা কিন্তু ইন্ডেক্সে আগাচ্ছি। আপনি দেখেন কয়েকটা ইন্টারন্যাশনাল ইন্ডেক্সের রেফারেন্স আমি আপনাকে বলতে চাই, যে ন্যাশনাল NCSI ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে 2016 থেকে 23-এ যেখানে বাংলাদেশের অবস্থান ছিল 35, আমরা কিন্তু আজকে 2024 সালে তার অবস্থান হলো 24। আমরা অনেক এগিয়েছি। গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে অলমোস্ট এটা একই র্যাঙ্কিংটা আছে, যেহেতু কোনো রিসেন্ট কোনো পাইনি আমরা। গভর্নমেন্ট ইন্ডেক্সে 147তম ছিল, এখন 111তম। এই যে প্রতিনিয়ত আমরা আগাচ্ছি, এটা কিন্তু আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, যে আমরা কাজ করছি, আমাদের বিভিন্ন আইন পলিসি সাপোর্ট দিচ্ছি, আবার সামনে পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্টের কথা বললাম, এগুলো পর্যায়ক্রমে যখন আমরা আসবো, আমাদের স্যার একটু আগে যেটা স্যার বললেন যে আমাদের দক্ষ জনশক্তি যখন হবে, তখন কিন্তু আসলে আমরা একটা রেজিলিয়েন্ট সিকিউরিটি রেজিলিয়েন্ট অবস্থায় পৌঁছাতে পারবো। বাট একটা বিষয় স্যারের সাথে আমিও কনসার্ন, যে 20,000 থেকে মাত্র 20%, দ্যাট মিনস 4,000, এই 4,000-এর কিন্তু আবার ইন্টারন্যাশনাল ডিমান্ড আছে, সুতরাং তাদেরকে রাখাও কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এই কারণেই চ্যালেঞ্জটা বললাম যে সারা ওয়ার্ল্ড ব্যাপী সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডিমান্ড আছে। হ্যাঁ, এই যে স্যার কয়েকটা দেশের নাম বললো, চায়না, তুর্ক, ইতালি, আর কয়েকটা দেশের, ফিনল্যান্ড বললো, এর বাইরেও কিন্তু সারা ওয়ার্ল্ডে এতগুলো দেশের কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট দরকার। ইভেন আমেরিকাতেও দরকার। আগামী 2025 সালের মধ্যে প্রায় 7 লাখ সাইবার সিকিউরিটি এক্সপার্ট দরকার ওদের দরকার, ওদের আমেরিকা ইউএসএর দরকার। এবং সারা ইএমএর 4 মিলিয়ন এই আগামী 2 বছরের মধ্যে 25 সাল নাগাদ। তাহলে এই আমরা যদি দক্ষ জনশক্তি করতে পারি, আমাদের নিজস্ব ইএমইটা বাইরের ওয়ার্ল্ডে আমরা প্রচুর এক্সপোর্ট করতে পারবো আমাদের ম্যান পাওয়ার। এই আলোকেই আমাদের একটাই মাত্র, স্যার যেহেতু একাডেমিশিয়ান আছেন, আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনটা বাড়াতে হবে। যেই 20% মাত্র মার্কেটে কনজিউমেবল, ওয়াই নট আদার 80%? এই 80%কে কিভাবে কনজিউম করা যায়, ইন্ডাস্ট্রির ডিমান্ড কি, আমার কারিকুলাম যদি চেঞ্জের প্রয়োজন আসে, সেই এডুকেশনের কারিকুলামও পর্যন্ত স্যার চেঞ্জ করে যত দ্রুত সম্ভব মার্কেট ওরিয়েন্টেড যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা, স্যার নিজের মুখে যেটা বলছিলেন যে 20% থেকে 80% যদি আমরা কনজিউমেবল রাখতে পারি, সেই ক্ষেত্রে আমার 20% 30% দেশে বাইরে যাক, সেটা দেশের ইনকামের জন্য আমাদের থাকবে ইনশাল্লাহ। তাইলে আমরা ইনশাল্লাহ একটা ভালো পজিশনে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। ডক্টর নাসিম আক্তার সাহেব, শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। বর্তমান সরকারের যে ডিজিটাল মিশন সেটা আপনাদের সর্বজনবিদিত, যে 2008 সালে থেকে শুরু করে আজকে বাংলাদেশ কোথায়। বাংলাদেশের আজকে ডিজিটাল ডিভাইসের ব্যবহার আমার মনে হয় যে অনেক দেশের থেকে অনেক বেশি। এবং এই ডিজিটাল ডিভাইসের ব্যবহার যে অর্থনীতিতে কেমন নীরব বিপ্লব ঘটাচ্ছে, এটা বোঝা যায় যখন আমরা আউটসোর্সিংয়ের আমাদের অবস্থান দেখি, বৈশ্বিক অবস্থান। তার মানে আমাদের গ্রামে থেকেও মানুষজন কাজ করছে, গ্রামে থেকেও মানুষজন হার্ড কারেন্সি ইনকাম করছে। নিঃসন্দেহে এমন একটা সুযোগকে, এমন একটা এনভায়রনমেন্টকে যদি আপনি সিকিউর রাখতে না পারেন, তো আমাদের 2041 সালের যে ভিশন, সেই ভিশন অর্জন করা সম্ভব না হতে পারে, অর্জন করা দুরূহ হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সরকারের সদিচ্ছার অভাব নেই বলেই ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি ওপেন করেছে। এখন এইটাকে ফুললি কার্যকরী করতে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমার বিশ্বাস বর্তমান সরকার এই বিষয়ে আন্তরিক, বর্তমান আইসিটি উপদেষ্টা এই বিষয়ে আন্তরিক। তো আমি বিশ্বাস করি যে আমাদের এই সাইবার নলেজের উপর ভিত্তি করেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। দেখা যাবে যে আপনার কম্পিউটার কিংবা আপনার নিজস্ব প্রতিষ্ঠানের যেই সমস্যাগুলো হচ্ছে কিংবা হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো আর হবে না। কামরুজ্জামান স্যার, যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কিছু বলেন। এই 1 মিনিটের মধ্যে একটা বিষয় শুধু বলবো, যে আমাদের সাইবার নিরাপত্তা এজেন্সি সংক্রান্ত একটা মুক্ত পাঠে আমাদের
www.মুক্তপাঠ ডট এই ওয়েবসাইটে গেলে আমাদের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি বলেন বা আইসিটি অধিদপ্তর বা আইসিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে মুক্তপাঠে একটা ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত কোর্স আছে, যে কোর্সে এই যাবৎকালে গতকাল রাত 12টা পর্যন্ত 1,10,000 মানুষ এই কোর্সটাকে রেজিস্ট্রেশন করেছে এবং তার মধ্যে 52,132 জন ওই একটা অনলাইন পরীক্ষা হয় ওখানে বিভিন্ন ইয়ের মাধ্যমে, সেখানে 152,000-এর বেশি সার্টিফিকেট অর্জন করেছে এবং যারা এই কোর্সটাকে রেজিস্ট্রেশন করেছেন তাদের রেটিং অনুযায়ী এর আউট অফ 5 রেটিং হলো 4.6। সুতরাং আমি বলবো দেশের যে কোনো সকল বয়সে কম বেশি যারা একটু বাংলা পড়তে পারেন তারাও কিন্তু এই কোর্সটা অনলাইন করতে পারেন, তাদের জন্য করা দরকার, যাতে জনসচেতনতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এটা করলে। জি, এটা একটা আবেদন থাকলো সবার প্রতি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের সম্পদ রক্ষা করার জন্য সরকারি এজেন্সি আছে, বাট আপনার নিজের সম্পদ রক্ষা করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। সুতরাং আপনার নিজের সম্পদ রক্ষা করার জন্য আপনি নিজেকে শিখতে হবে, আপনার ডাটা প্রোটেকশনের জন্য আপনাকে জানতে হবে। তো সাইবার সিকিউরিটি সম্পর্কে জানুন, সাইবার নিরাপত্তা সম্পর্কে জানুন এবং আপনার সম্পদকে আপনি সুরক্ষিত রাখুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী সপ্তাহে, আগামী শনিবার দুপুর 12টা 5 মিনিটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।